নমস্কার, হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যেতে চলেছি যেই স্থানের সাথে জড়িয়ে আছে বাংলার বুকে লুকিয়ে থাকা একটি ধার্মিক কাহিনী, একটি ধর্মীয় ইতিহাস। আজকের ভিডিওটা আমার জন্য এবং হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের দর্শকদের জন্য অনেক বেশি স্পেশাল এবং যারা দেখছেন তাদের জন্যও। বাংলার আনাচে কানাচে, বাংলার বুকে এমন এমন জায়গা আছে এবং সেখানে এমন এমন ইতিহাস আছে যেগুলি আমাদের চোখে ধরাই পড়ে না, আমাদের কান অবধি আসেই না। আজ আমি যে গ্রামে যেতে চলেছি সেই গ্রামটির নাম হচ্ছে রুকুনপুর। এটি নদিয়া জেলাতে অবস্থিত। মুড়াগাছা নামক গ্রামের স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে প্রায় 30 মিনিটের সময় পথ। সেই গ্রামের মধ্যেই আছে বসুলক্ষ্মী মন্দির। সেই মন্দিরে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, শ্রী নিত্যানন্দ প্রভু এবং তার স্ত্রী বসুমাতা এবং তাদের পুত্র বীরভদ্র। এই 5টি মূর্তি ওই মন্দিরে স্থাপন করা হয়েছে। এছাড়াও আছে 108টি শালগ্রাম শিলা এবং কোষ্ঠী পাথরের গোপাল। এবং এই মন্দিরটি যে বাড়ির, যে বংশের, সেই মহন্ত বংশেরই দুজন মানুষ, এক ভদ্রমহিলা এবং এক ভদ্রলোকের কাছে তাদের আমি সাক্ষাৎকার নিই এবং তারা এই মন্দির সম্বন্ধে, এই গ্রাম সম্বন্ধে এবং বিশেষ করে এই স্থান সম্বন্ধে এমন কিছু কথা আমাকে বলেন। তাদের সাক্ষাৎকারে এমন কিছু কথা উঠে আসে, এমন কিছু গল্প উঠে আসে যেগুলি শোনার পর মনটা পবিত্রতায় ভরে যায় যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি। তো পুরো ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখুন, সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখুন, কোনোখানে স্কিপ করবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে মহন্ত বাড়ির গঙ্গা স্নান যাত্রা করার সময় এই বাড়িতে মহন্তরা আসতেন। কাছেই গঙ্গা, তো গঙ্গা স্নানের আগে এই বাড়িতে তারা আসতেন এবং এটি গঙ্গা স্নান বাড়ি নামেও পরিচিত। তো আমরা যেদিন এই ভিডিওটি শ্যুট করি সেদিন হচ্ছে রামনবমী। রামনবমীর দিন এখানে ধুমধাম করে উৎসব হয়। এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে তমাল বৃক্ষ। এই গাছটি সম্বন্ধেও পরে সব কিছু জানতে পারবেন সাক্ষাৎকারে। এই গাছটি 600 থেকে 650 বছরের পুরনো। এই গাছে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু এখানে লীলা করে গেছেন, এই গাছে ঝুলেছেন। এই গাছের সাথে তাদের ইতিহাস, তাদের স্পর্শ জড়িয়ে। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের মূর্তি এখানে একটি দোলনার উপর স্থাপন করা হয়েছে এবং সেই দোলনাটি গাছের সাথে ঝোলানো আছে। মন্দিরে প্রবেশ করার আগে আমরা এই মূর্তি দর্শন করলাম এবং সেখানে প্রণাম করে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেলাম। রামনবমীর দিন সেখানে প্রচণ্ড ভিড় এবং একপাশে মন্দিরের যজ্ঞ পরিচালনা হচ্ছে এবং আর একদিকে মন্দিরের পূজা অর্চনা হচ্ছে। এই সেই 5টি মূর্তি। একদিকে আছেন দেবী বসুধা মাতা, তার পাশে শ্রী শ্রী বীরভদ্র, তার পাশে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, তার পাশে দেবী লক্ষ্মীপ্রিয়া এবং তার পাশে মহাপ্রভু শ্রী চৈতন্য। এবং ইনাদের মূর্তির ঠিক নিচেই এই পাশে আছেন অনেকগুলি শালগ্রাম শিলা এবং কিছু পাথরের মূর্তি। সাক্ষাৎকার থেকে জানতে পারি এখানে 108টি শালগ্রাম শিলা উঠে এসেছিল, যেটি পরবর্তীকালে অনেক শালগ্রাম শিলা চুরি হয়ে যায় এবং এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর খড়ম ছিল, যেটি পরে চুরি হয়ে যায় এবং চুরি হয়ে যাওয়ার পরে অন্য কোনো গ্রামে গিয়ে সেটি বর্তমানে এখন অন্য কোনো মিউজিয়ামে রাখা আছে।
নমস্কার, আপনার নাম কি? আমার নাম মধুসূদন গুহ। আচ্ছা। আর আমার মানে দীক্ষা ইয়েতে আমাদের নাম হচ্ছে মদন মোহন দাস বাবাজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, আপনার এই যে মন্দিরটা, এটা এই গ্রামটার নাম কি? এই মন্দিরটা কোন গ্রামে অবস্থিত? রুকুনপুর। 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 আচ্ছা। এটা 9টি যে দ্বীপ, 9টা দ্বীপের সমন্বয় নবদ্বীপ। 9টা দ্বীপের মধ্যে এটি একটি দ্বীপ, এটাকে কোলদ্বীপ বলা হয়। আচ্ছা। এই কোলদ্বীপে কোনো এক সময় অনেক ব্রাহ্মণ বা সমস্ত বহু মানুষের বাস ছিল। এখানে যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলেন, অনেক যজ্ঞ করতেন। এখানে কোলাসুর বলে এক অসুর ছিল, উনি ওই মাঝে মাঝে এসে ওই যজ্ঞগুলোকে পণ্ড করে দিতেন। আচ্ছা আচ্ছা, তারপর ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে লীলা করতে এসে উনি দাদা বলরামকে নিয়ে আমাদের নবদ্বীপ ধামে এসেছিলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ উনি নিজের দাদাকে পাঠিয়ে দিয়েছিলেন যে দাদা ওখানে কোলাসুর আছে, আমাদের যজ্ঞ পণ্ড করছে, হ্যাঁ এই কোলদ্বীপে গিয়ে ওকে বধ করতে। এখানে কোলাসুরকে বধ করা হয়েছিল। আচ্ছা, তাই এই মন্দিরটা কত বছরের পুরনো তাহলে? এই মন্দিরটা মোটামুটি মহাপ্রভুর সময়কালীনের। আচ্ছা আচ্ছা। কারণ এখানে এটা আমরা যতটা জানি যে 64 যে মহন্ত ছিল মহাপ্রভু পার্ষদ, সে মহন্তে একজন মহন্তের বাড়ি, এটা মহন্ত বাড়ি বলা হয়। আচ্ছা, রুকুনপুর মহন্ত বাড়ি। রুকুনপুর মহন্ত বাড়ি। আচ্ছা। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে নিত্যানন্দ প্রভুর যে শ্বশুর বাড়ি, এই কিছু দূরে এখানে আছে। আচ্ছা, ওখানে ওই কি গ্রামটার নামটা একটু খেয়াল আসছে না, ওখান থেকে এটা নাকি ওনাদের গঙ্গা স্নানের বাড়ি ছিল। আচ্ছা, এই কাছেই গঙ্গা। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র হোর নিত্যানন্দ প্রভুর শ্বশুর, ওনারা জমিদার ছিলেন। এখানে ওই গঙ্গার জমিদারদের তো আগে গঙ্গাধারে স্নানের বাড়ি থাকতো, সেই রকম বাড়ি। তো এখানে ওই অন্তিম আশ্রম ছিল, এখনো আছে তার কিছু অংশ বোধহয়। গঙ্গা ছিল অন্তিম আশ্রমে। তো নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে বললেন যে প্রভু শ্রীপাদ বলতেন, দাদা তো সম্মান দিয়ে বলতো শ্রীপাদ, আমাকে তো সন্ন্যাস নিতে হলো, কিন্তু আমাকে বিশেষ কারণে সন্ন্যাস নিতে হয়েছে মহাপ্রভুকে। একটা নয়, দুবার বিবাহ করেছেন উনি, করেও নিতে হয়েছে, বিরাট কারণ ছিল। তা এই সমস্ত সংসারী মানুষকে উদ্ধার করতে হলে পরে দাদা শ্রীপাদ আপনাকে সংসার করতে হবে, নিত্যানন্দ প্রভুর ওপর আদেশ হলো মহাপ্রভু। তখন উনি আসলেন ঘুরতে ঘুরতে ওই কি গ্রামটার নাম এইখানে আছে আগে, ওখানে গেলেন। গিয়ে উনি তখন ওনার 2 কন্যা ছিল, জাহ্নবা মাতা আর বসু মাতা। উনি চেয়েছিলেন নাকি একটা কন্যা দিতে, উনি বিবাহ করবেন। আচ্ছা, সন্ন্যাসীকে কে মেয়ে দেয়? সন্ন্যাসী আমার অত বড় লোক ইত্যাদি, হ্যাঁ সন্ন্যাসীকে আর মেয়ে দেয়? তো মেয়ে দিলেন না। উনি চলে আসলেন, এসে এখানে নাকি অন্তিম আশ্রমে অপেক্ষা করছিলেন। আচ্ছা, তারপরেতে উনি চলে আসার পর জাহ্নবা মাতা প্রাণ ত্যাগ করেন, ওনাকে নিয়ে আসা হয় এখানে সৎকারের জন্য। এসে নামিয়েছে, তখন নিত্যানন্দ প্রভু গিয়ে মানে ওনার ওই যে শুভ দৃষ্টি, হ্যাঁ ওই দৃষ্টি, অমৃত দৃষ্টি দেওয়ার পর উনি মানে বসুমাতা উঠে পড়লেন। আচ্ছা, ওঠার পর তখন ওনারা চিনতে পারলেন যে ওই তো সেই সন্ন্যাসী। তারপরে নাকি বিবাহের আয়োজন হয়েছিল, এবং কানলায় নাকি ওনার জ্যাঠা শ্বশুর উনি থাকতেন। আচ্ছা, সেই বসুমাতার মন্দির হচ্ছে সেই বসুমাতার মন্দির। এখানে বসুমাতা আছে, এখানে বিগ্রহ আছে অনেক। মহাপ্রভু আছেন, লক্ষ্মীপ্রিয়া মাতা আছেন, বসুমাতা আছেন, নিত্যানন্দ প্রভু আছেন, এবং ওনার পুত্র বীরভদ্র। এই যে ওই 5-6টি যে বিগ্রহ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে গাছটির সামনে শ্রীরামচন্দ্রের একটা মূর্তি রাখা আছে, ওই এখানে রামচন্দ্র মূর্তি এখানে রাখা হয়েছে, ওখানে পূজা হয়, নিত্য পূজা হয়। আচ্ছা, রামচন্দ্রের আজকে তো রামচন্দ্রের জন্মদিন, আবির্ভাব তিথি, সেই উপলক্ষে আমরা এই অনুষ্ঠান করছি। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমি এসে যোগ দিয়েছি, আমি আসি, প্রতি বছরই আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই অনুষ্ঠানের বয়স তাও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই সময়কাল থেকে চলে আসে, সমকালীন। সেই সময়ে
এখান দিয়ে অগ্রদ্বীপের রাস্তা, আচ্ছা। এবং নিত্যানন্দ প্রভু এখানে স্নান করে অগ্রদ্বীপ গিয়েছিলেন। এখান থেকেই মহাপ্রভু গিয়েছিলেন অগ্রদ্বীপে, গোবিন্দ ঘোষের যে কাহিনীটা। আচ্ছা, এই আচ্ছা, তো আচ্ছা। আমাদের অগ্রদ্বীপ রোড তো দুর্গাপুর দিয়ে একবারে আমাদের এখান দিয়ে অগ্রদ্বীপ রোড। আচ্ছা, সেই কাল থেকে চলে আসছে। আচ্ছা, আর হচ্ছে আপনার এই গাছটা, যে গাছটা বেদি করা আছে শ্রীরামচন্দ্র, ওই গাছের কোনো বিশেষত্ব আছে? ওই গাছের বিশেষত্ব বলতে ওই গাছটি সেই বহু দিনের সেই পুরানো গাছ। আচ্ছা, ওটা কি গাছ? ওটা হচ্ছে বেদানা? তমাল, তমাল বৃক্ষ। কমাল কৃষ্ণ কালো তমাল কালো, আমি তমাল বড় ভালোবাসি। আমাদের আচ্ছা। কীর্তনিয়া পদ আছে না, তমাল বৃক্ষ। তমাল বৃক্ষ। ওই গাছের ফল ফুল হয় তাই তো? হ্যাঁ, ফল ফুল হয় তমালে। আচ্ছা, খুব রাধারানীর প্রিয়, গোবিন্দের প্রিয়, ভক্তদেরও প্রিয় গাছ আচ্ছা। তমাল গাছ। আচ্ছা আচ্ছা, তো ওই গাছের বিশেষত্ব কি? ওই গাছ 600-450 বছরের পুরানো। 600-450 বছরের পুরনো গাছ। হ্যাঁ, বহুদিনের পুরানো গাছ। ওই গাছে স্বয়ং মহাপ্রভু ঝুলেছিল। মহাপ্রভু এসে, হ্যাঁ, এখানে স্বয়ং মহাপ্রভু ঝুলেছিল। বলো, তুমি বলো। আচ্ছা আচ্ছা, বলেন। ওই গাছে স্বয়ং মহাপ্রভু আচ্ছা, রোদ ঝুলেছিল। থেকে এগিয়ে আসেন। তার থেকে বড় কথা, ওই গাছে যে মহাপ্রভু ঝুলেছিলেন, মহাপ্রভু আমাদের আদি ভিটে হচ্ছে ওই দিকটায়, আচ্ছা। মন্দির সরাসরি যে ভিটের জায়গাটা, ওইখানে মহাপ্রভু প্রায় 1200 নারায়ণেরই সৃষ্টি করেছিলেন। মন্দিরের মাথায় যে খোন্তা দেওয়া আছে, সেই খোন্তাটার ভাবে গেড়ে সেখান থেকে দুধ গঙ্গা জল তৈরি বার করেছিলেন। মানে গঙ্গার সঙ্গে আমাদের মা বসুমার সত্যবন্দী আছে, গঙ্গা যতদিন থাকবেন ঠাকুর ততদিন থাকবেন। আচ্ছা, ওইখান থেকে দুধ গঙ্গা জল গেড়ে বার করে ওখানে 1200 যে নারায়ণেরই সৃষ্টি করেছিল, সেই নারায়ণেরীকে ওই দুধ গঙ্গা জল মহাপ্রভু নিজে খেয়েছিলেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সোমা মহন্ত দত্ত। আপনি এই পরিবারেরই তাই আমি তো? এই পরিবারের পরিবারের মেয়ে। মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এতে গর্ববোধ করি, আমি এই বংশে জন্মগ্রহণ করি। অবশ্যই। আর আমাদের যে বসুমা আছেন, বসুমার আরেক বোন আছেন জাহ্নবী, তিনি থাকেন বৃন্দাবনে। আচ্ছা আর মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীমা আমাদের এখানে আছেন। আচ্ছা, মানে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এই গাছে ঝুলেছিলেন? এই গাছেই ঝুলেছিলেন এবং এইখানেই সব বসবাস। এখানে মহাপ্রভুর আদি খড়মও ছিল। খড়মও ছিল তো এখানে। আচ্ছা আদি আচ্ছা খড়মটা একচক্র গ্রাম থেকে চুরি করে নিয়ে যায়, সেখানে এখন ওখানে মিউজিয়ামে রাখা আছে। আচ্ছা আচ্ছা আমাদের 108টা নারায়ণশিলা, কোষ্ঠী পাথরের গোপাল, অনেক কিছু ছিল। মন্দির যখন ভেঙে যায় তখন মন্দিরে এগুলো আমাদের সব এখানে ছিল। ভাই ভাইয়াদের ঘর বাড়ি এইখানে তখন ছিল। পরবর্তীকালে মন্দির এখানে পরবর্তীকালে স্থানান্তরিত করা মন্দিরের হয়। জায়গাতেই চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়তে মন্দির আগলা থাকতো। ওই সময় কিছু কিছু নারায়ণশিলা, প্রায় অনেক নারায়ণশিলা চুরি হয়ে যায়। কোষ্ঠী পাথরের গোপাল প্রচুর ছিল, আচ্ছা এগুলো চুরি হয়ে যায়। দুঃখ লাগলো, কিছু করার নেই। তবে সেটা। কিছু কিছু শিলা এখনো ফিরে আসছে। আচ্ছা, মানে ফিরে আসছে বলতে কি, মানে কি ফিরে আসছে হবে? বলতে কেউ কেউ দিয়ে যাচ্ছে মন্দিরে। আচ্ছা, আচ্ছা, তখন মনে হচ্ছে যেন ঠাকুর আমাদের ঘরে এবার চলে আসছে। এবার এই ঠাকুরের অনেক কাহিনী, কিন্তু তোমার কি বলবো, যে এই লক্ষ্মী মা, মানে আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শোনা, মানে আমাদের মহন্ত বংশের মেয়েদের খুব ডিমান্ড আর কি। আচ্ছা। মানে মা লক্ষ্মীর মতনই এদেরকে দেখা হয়। আচ্ছা আচ্ছা, যখন কাছারি বাড়িতে দুই বোনে মানে ঝগড়া করছিল, তখন ঘর থেকে বেরিয়ে এসে মানে আমাদের যিনি ছিলেন আর কি প্রপিতামহ, তিনি বলছেন যে উনি তো জানেন না যে বসুমা ওখানে ঝগড়া করছেন লক্ষ্মী বেশে, তিনি জানেন না, উনি বাড়ির মেয়ে হিসেবেই দেখছেন। দিয়ে এসে বলছেন যে তোরা এখানে ঝগড়া করছিস, ঝাঁটা দিয়ে মেরে তাড়িয়ে দেবো। তখন তারা তাকে ঝাঁটা দিয়ে, ওই কথা যেই বলা তখন ওনার রূপটা ধারণ করেন এবং দেখায়। রূপ দেখেই বলেন যে আমি এইখানে মেরতলা বলে একটা গ্রাম আছে, মেরতলাতে ওখানে কি মিত্রবাড়ি বা ঘোষবাড়ি কিছু একটা হবে, আমি সঠিক এটা জানি না, এটা আমার মা জানে। ওই জায়গায় আমি ওখানে চলে যাচ্ছি, 12 বছর পর মহন্ত বাড়িতে ফিরব। আচ্ছা, 12 বছর পর তিনি আবার ফিরে এসেছেন, সেটা আমরা অনুভব করি। মানে প্রত্যেক ফ্যামিলিতে, আমাদের মহন্ত ফ্যামিলিতেই সকলের উন্নতি ভালোভাবে পরিলক্ষিত হয় এবং প্রতি বছর এই রামনবমীর উৎসব। মানে এই জায়গা আপনাদেরই, এই মন্দিরও আপনাদেরই? টোটাল এরিয়াই আমাদের। আচ্ছা, মহন্ত ফ্যামিলি, মহন্ত ফ্যামিলিরই নিজস্ব মন্দির এটা। নিজস্ব মন্দির। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ইসকন চেয়েছিল, এরা দেয়নি। না, ইসকনে এসেছিল, জয়পতাকা মহারাজ এসেছিলেন নিতে, আচ্ছা আমার দাদুর আমলে। কিন্তু আমার দাদু তখন বলেন যে আমরা যেখানে ঠাকুর ওপরে নিচে থাকে আর মানুষ ওপরে থাকে, সেখানে আমরা ঠাকুর দিই না। আমার ঠাকুর খুদ খাওয়ালো, সিঙ্গারা মিষ্টি খায় না। মানে আমার ধরো তখন অবস্থা তো সত্যি সকলের খারাপ ছিল। সেই সময় যেরকম সামান্য সামান্য জুড়তো, সেইরকমই ঠাকুরের ভোগ হতো। এখন যেমন সেই তুলনায় সবারই পরিবার থেকে একটা ভালো রকম সাচ্ছল্য বোধ এসে, সেইভাবে ঠাকুরকেও রাখা হয়। এখন মন করলে এটা বলছি আনতে নিয়ে আসছি, কিন্তু তখন সেই ক্ষমতাটা ছিল না। আর এর মূল উদ্যোক্তাই ছিল আমার বাবা, আমার বাপি শ্রী মানে ঈশ্বর মুকুল মহন্ত। আচ্ছা, মুকুল মহন্ত, তিনি এই প্রথম শুরু করেন এটা ধুমধাম সমারোহে। তখন আমাদের বাড়িতে নিজে হাতে করে, আমার খুব মনে পড়ে এসব দিনগুলো, আমরা নিজে হাতে করে সব কাটছি বাটছি, এই গ্রামের লোক নিয়ে প্রচুর ধুমধাম করে। এত চাকচিক্য ছিল না, কিন্তু আনন্দ ছিল, স্বচ্ছতা ছিল, পবিত্রতা ছিল।
এখনো যদিও আছে, কিন্তু তার মধ্যে অনেকটা চাকচিক্য এসেছে। এমনি নিত্য পুজো হয় তো নিত্য মন্দিরটা? পুজো হয়, নিত্য ভোগ হয়। আচ্ছা, আর এই রামনবমীর দিনে আপনারা বড় করে অনুষ্ঠান করেন? পুরো ফ্যামিলি, আচ্ছা আচ্ছা আমাদের বন্ধু ফ্যামিলি যে যেখানে আছে সব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। সমস্ত কাহিনীটি তাদের মুখ থেকে শোনার পরে বারবার মনে হচ্ছে যে আমি কোন মাটিতে দাঁড়িয়ে আছি। শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, স্বয়ং বলরাম, শ্রীকৃষ্ণ যেখানে যাদের পদধূলি পড়েছে সেই স্থানে আমরা দাঁড়িয়ে আছি। এই রামনবমীতে এখানে একটি বড় করে অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানের রন্ধনশালাতে আমি চলে গেলাম। সেখানে হচ্ছে ভাত, ডাল, পাঁচমিশালি তরকারি, পায়েস, চাটনি, বোঁদে, এবং খুব যত্ন সহকারে তারা মানুষকে সেবা করছেন। কেউ যদি এই সময় এই মন্দিরে আসতে চান, তারা যদি নদিয়া জেলার বাসিন্দার হন, তাহলে মুড়াগাছা স্টেশনে নেমে সেখান থেকে যে কোনো অটো বা টোটো ধরে রুকুনপুর গ্রামের বসুলক্ষ্মী মন্দিরে যাব বললেই হবে। কেউ যদি বর্ধমান জেলা থেকে আসতে চান, তাহলে লক্ষ্মীপুর গঙ্গা পার হয়ে যে কোনো টোটো বা অটো ধরে রুকুনপুর বসুলক্ষ্মীতলা মন্দির বললেই আপনাদের সঠিক ঠিকানায় তারা পৌঁছে দেবে। ভারতবর্ষ তথা বাংলার আনাচে কানাচে নানান দিকে কত না ইতিহাস চাপা পড়ে আছে এই মাটির বুকে। সেই সমস্ত ইতিহাস জানতে এবং দেখতে হিস্টোরিক্যাল ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।